আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তাফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। 11 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত 50 লাখ মানুষ, আশ্রয় কেন্দ্রে প্রায় 3 লাখ। ভয়াবহ বন্যা কবলিত ফেনীতে মানবিক বিপর্যয়। ত্রাণ ও পুনর্বাসনে সমন্বিতভাবে কাজ করতে প্রধান উপদেষ্টার আহ্বান। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক চালুর সিদ্ধান্ত। এবং সালমান এফ রহমান, আনিসুল হক, জিয়াল আহসান আরও 10 দিনের রিমান্ডে। দীপুমনির 4 দিন ও আসাম ও ফিরোজের 7 দিন রিমান্ড মঞ্জুর। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশের 11 জেলায় বন্যায় এখন পর্যন্ত প্রায় 50 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মারা গেছেন 18 জন। 3527 কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 3 লাখ মানুষ। দুর্গত এলাকায় কাজ করছে 70টি মেডিকেল টিম। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, ছাত্র সমাজ ও বিজিবি চালাচ্ছে উদ্ধার তৎপরতা। এর মধ্যে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী জেলা। শনিবার ফেনীর বন্যা দুর্গত এলাকায় যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। ফেনী থেকে জাহিদ হাসান শাকিলের রিপোর্ট। আকস্মিক বন্যায় কদিন ধরে বাড়ছে ফেনী। বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হচ্ছে, আবার কোথাও অবনতি ঘটেছে। পশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় পানি নামতে শুরু করেছে। জেলা শহরের প্রধান সড়কগুলো থেকে পানি কিছুটা নেমে গেছে। স্থবির হয়ে পড়ছে জীবনযাত্রা। নিরাপদ ঠিকানার খুঁজে ছুটেছেন মানুষ। বসত বাড়ি সহ ডুবে গেছে সবকিছু। ত্রাণ সামগ্রী থাকলেও যোগাযোগ ব্যবস্থার কারণে ফেনীর দুর্গম অঞ্চলে খাবার ও পানি সহ ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারছে না ত্রাণ কর্মীরা। আজকে 3 দিন যাবত পানি বন্দি, এরপরে আজকে 3 দিন পরে উদ্ধার করে নিয়ে আসছি। দুর্ভোগ আছে, মৃত্যু এখনো মরে নাই, কিন্তু খানা পাইতেছে না মানুষ। খানা অনাহারে মারা যাবে অনেক মানুষ। আমি এই লাইফ আমাদের ঘটনা আমি দেখি নাই। যেমনি হোক আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে আমাদের হত্যাচার হইল। পর্যাপ্ত পরিমাণ খাওয়া নাই। সরকার থেকে যে খাওয়া দিয়ে দেওয়ার দরকার ছিল, এটা কোনো খাওয়া টাওয়া নাই। খেতে পারি না, ওষুধ বন্ধ তো, ওষুধ লওয়ার কোনো ব্যবস্থা নেই। ফেনী জেলার 90% মানুষ পানিবন্দী। সেনাবাহিনী, নৌবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও শত শত স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন উদ্ধার তৎপরতায়। বাংলাদেশ বিমান বাহিনী ও উদ্ধার কাজের জন্য 10টি বিশেষায়িত হেলিকপ্টার দিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ফেনী সদরের দুর্গম এলাকায় ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন 300 জন মানুষ। সেখানকার অনেকেই অসুস্থ হয়ে পড়লেও নিয়মিত ওষুধ পাচ্ছে না তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মী বন্যাদের উদ্ধারের ও ত্রাণ কাজে অংশ নিচ্ছেন। আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে ফেনীতে আসতেছেন, আপনারা প্রথমে এসে ফেনীর জেলা প্রশাসকের কার্যালয়ে আসবেন, এসে আমাদের সাথে কথা বলবেন। আমরা সার্বক্ষণিক এখানে আছি। আমাদের একটা দল এখানে সবসময় অবস্থান করছে। যারা আসতেছে তাদেরকে রিসিভ করতেছে। কিছু দল ট্রাফিকের কাজ করছে, কিছু দল সামনে গিয়ে দাঁড়াচ্ছে। যারা আসতেছে তাদেরকে এখানে ভেতরে আসার জন্য ইনফর্ম করতেছে। বন্যাদের সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। পরস্পরের সঙ্গে সব যে তথ্যের আদান প্রদান সেটা হচ্ছে, মানে কোনো জায়গায় ব্লকেজ নেই, কোনো জায়গায় যে বিরাট আকারের সমস্যা তা নেই। ছোটোখাটো অ্যাজ অ্যান্ড ওয়েন উই মুভ অন, এই প্রবলেমগুলো যদি অ্যারাইজ করে সেগুলো তাৎক্ষণিকভাবে দূর করা হচ্ছে। ফেনী বন্যা দুর্গত দুর্গম এলাকায় খাবার ও বিশুদ্ধ খাবার, পানি ও ওষুধ পৌঁছানোর অনুরোধ জানিয়েছেন আশ্রয় শিবিরে থাকা বন্যতারা। ফেনী থেকে জাহিদ হাসান শাকিল, চ্যানেল আই। কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি হওয়ায় লেকের উজানো ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণে সকাল 8টায় স্পিল অয়েলের 16টি গেটের 6 ইঞ্চি পরিমাণ খুলে দেওয়া হবে। এর আগেও সবগুলো গেট খুলে দিয়ে পানি ছাড়া হয়েছিল। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে নিচু এলাকার বাসিন্দাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা ও পরবর্তীতে পুনর্বাসনে সরকারি, বেসরকারি ও দাতা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। বন্যা মোকাবেলায় এনজিও প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে দুর্গত এলাকায় ডিজেল পাঠিয়ে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক চালুরও সিদ্ধান্ত হয়েছে। চকর মালিথার রিপোর্ট।
সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সাথে নিয়ে কিভাবে সমন্বিতভাবে কাজ করা যায় সেই লক্ষ্যে প্রধান উপদেষ্টা বৈঠক করেন দেশের ৪৪টি এনজিও প্রতিনিধির সাথে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। 2 ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং ব্র্যাকের প্রধান নির্বাহী। সরকার এবং বেসরকারি সেক্টর একসাথে কাজ করার যে উদ্যোগ, এটাতে আমরা খুবই স্বাগত জানাই এবং আমার মনে হয় যে এই ধরনের দুর্যোগে আমরা যদি সবাই একসাথে ঝাঁপিয়ে পড়তে পারি এবং তার কিছু কর্মপন্থা আমরা আজকে আলাপ করলাম। আমরা কয়েকটা আইডিয়া নিয়ে আলাপ করেছি। একটা হচ্ছে যে এগুলোকে জোনিং ভিত্তিতে ভাগ করে দেওয়া যায় কিনা, যেখানে একটা কোঅর্ডিনেশনের একটা মেকানিজমের মাধ্যমে এই জায়গাগুলো আরও স্পেসিফিক্যালি কাজ করা যাবে। 2 নম্বর হচ্ছে যে এখানে এই যে 4 ধরনের অ্যাক্টর কাজ করছেন তাদের একটা সমন্বয়ের একটা কাজ ক্ষেত্র তৈরি করা যায় কিনা, এবং তৃতীয়ত এখানকার ফান্ড মোবিলাইজেশন কিভাবে করা যায়। বন্যা মোকাবেলায় সরকার কিভাবে এনজিওগুলোর সাথে কাজ করবে এ বিষয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উনি চাচ্ছেন যে এনজিওরা যে কাজটা করবেন সেটা যেন খুবই কোঅর্ডিনেটেড ওয়েতে করে, যাতে যেই লোকগুলো মানে উনি বলেছেন যে পানি তো আমরা যেটা দেখছি যে নামা শুরু হয়েছে, এরপরে যেই কাজটা সেটা আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করছি ডিজেল পাঠিয়ে ওইখানে যাতে টাওয়ারগুলোকে কোনোভাবে যেন চালু করা যায়, যতটা রিমোট এলাকায় যাওয়া যায় এবং যত দ্রুত বিদ্যুৎ সরবরাহটা চালু করা যায়। ছাত্র জনতার আন্দোলনের পর এবার বন্যা মোকাবেলায় দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রধান উপদেষ্টা অভিভূত হয়েছেন বলেও জানান প্রেস সচিব। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বন্যার্তদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে বিপুল ওষুধ ও খাদ্যপণ্য হস্তান্তর করেছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। দুর্গতদের পাশে সবসময় থাকবে বলে জানান সমিতির সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন জাকিয়া আক্তার। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে ওর স্যালাইন, কলেরা স্যালাইন, প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় ওষুধ তুলে দেয় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। কয়েক ট্রাক চিরা, মুড়ি, চিনি ও বিস্কুটও হস্তান্তর করা হয়। পরে এক সভায় সবাইকে সাথে নিয়ে দুর্যোগ মোকাবেলা করার আহ্বান জানান বক্তারা। বন্যা সিচুয়েশনটা যখন করবে শেষ হয়ে যাবে, তখন আমরা আসলে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা বুঝতে পারবো যে হিউজ পরিমাণ যে মানুষজন এখানে এফেক্টেড হচ্ছে এন্ড পোস্ট ফ্লাড যে সিচুয়েশনটা সেটা দেখাতে খুবই টাফ হবে আমাদের জন্য। ব্যবসার প্রথম উদ্দেশ্য হচ্ছে লাভ করা। এই লাভের উদ্দেশ্য হচ্ছে মানবতার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য সক্ষমতা বৃদ্ধি করা, এবং এটা একটা সুযোগ যে কাজটা আমরা ইনশাআল্লাহ সরাসরি করতে পারছি। আমরা সাহায্য পেতে চাই না কারো কাছ থেকে, আমরা চাই আমরা সংশোধন। আমাদের একটা হঠাৎ করে একটা ন্যাচারাল ক্যালামিটি আসছে, এটাকে আমাদেরকে একক মানে সবাই একসাথে মিলে মোকাবেলা করতে হবে। মানে আমাদেরকে যদি অ্যাভারেজ করেন আমাদের তো ওইটাও একটা যে আপনাদের এই আন্দোলন এবং এই সফলতা এটা আমাদেরকে আবার নতুন ভাবে আসলে জাগিয়ে তুলেছে। সো ওইটা একটা মানে আমাদের সাথে খুব আমরা মানে এটা রিলেট করতে পারি আর কি, বিকজ আমরাও ওই ওষুধ শিল্প সমিতি বন্যার্থদের সুচিকিৎসা ও খাদ্য সহায়তা কাজ করে যাবে বলে জানান সমিতির সদস্যরা। আমরা খুব তাড়াতাড়ি যতটুকু সম্ভব করতে পেরেছি। আমাদের ডিজি স্যার বলেছেন যে আজকেই আপনাদের দিতে হবে, আপনারা চেষ্টা করেন যাতে করতে। আমরা সবাইকে বলে, গতকালকে ছুটির দিন ছিল, আজকেও অনেক জায়গায় ছুটির দিন, আমরা যা পেরেছি সমস্ত কোম্পানিগুলি ওষুধ এখানে পাঠিয়েছে। অ্যাজ এ টোকেন আমরা এখানে হ্যান্ড ওভার করবো। সরকারি পর্যায়ে এটা একান্তভাবে একা করা আসলে সম্ভবপর না, সেটা বন্যার জন্য না এবং যে আহত হয়েছেন তার জন্য। এই জন্য যারা এগিয়ে আসছেন বাপি, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব সরকারের তরফ থেকে। সভায় স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর, সেনা কল্যাণ সংস্থা, সাজেদা ফাউন্ডেশন ও বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির শীর্ষ কর্মকর্তারা ছিলেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে আসুন্না ফাউন্ডেশন। দুদিনেই 1 লাখ মানুষকে সহায়তা করেছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বন্যা পরবর্তী পুনর্বাসনে প্রাথমিকভাবে কমপক্ষে 5,000 মানুষকে অর্থ সহায়তা ছাড়াও বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। মুস্তফা মল্লিকের রিপোর্ট। আকস্মিক বন্যায় অসহায় লাখো মানুষ রয়েছেন খাবারের সংকটে।
সহায়তায় তাদের কাছে ছুটে এসেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ফেনী ও কুমিল্লা সহ বন্যা দুর্গত এলাকায় চলছে ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম। ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আহমদুল্লাহ ত্রাণ কার্যক্রম সমন্বয় করছেন, জানিয়েছেন দুর্গতদের নিয়ে তাদের পরিকল্পনার কথা। প্রথমত আমরা দিচ্ছি 20,000 পরিবারকে শুকনো খাবার। দ্বিতীয় ধাপে এসে আমরা যেটি দিচ্ছি তা হলো 50,000 পরিবারের জন্য ভারী খাবার, অর্থাৎ যেটি রান্না করে খেতে হয় সেরকম খাবার। তৃতীয় ধাপে যেটি আমাদের করার পরিকল্পনা রয়েছে সেটি হলো পানি যখন শুকিয়ে যাবে অথচ অনেকেরই হয়তো উপার্জন তখনও শুরু হবে না, তাদের জন্য আমাদের 50,000 প্যাকেট থাকবে ইনশাআল্লাহ চাউলের, যেখানে প্রত্যেক বস্তায় থাকবে 25 কেজি করে চাল। পুনর্বাসন কার্যক্রমে আমরা পরিকল্পনা করেছি 5,000 পরিবারকে আমরা 4 বান করে টিন এবং নগদ অর্থ সহায়তা করব। বন্যা দুর্গত এলাকায় কাজ করছেন কয়েক হাজার স্বেচ্ছাসেবী। 3,000-এর অধিক স্বেচ্ছাসেবক কাজ করছেন। আজকেও আলহামদুলিল্লাহ এখন প্রায় 1,000-এর মতো স্বেচ্ছাসেবক কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। গত আমরা 22 তারিখে প্রায় 3.5 লক্ষ মানুষের অধিক আমাদেরকে একদিনে আমাদের ওয়েবসাইট, বিকাশ অ্যাপ, নগদের অ্যাপ থেকে আমাদেরকে ডোনেশন করছেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসায় 10 কোটি টাকা দেওয়ার ঘোষণা দেয় আস-সুন্নাহ ফাউন্ডেশন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আলাদা 2 মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাড্ডা থানার একটি মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির 4 দিন এবং ভাটারা থানার একটি মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা ঘটনায় লালবাগ থানায় দায়েরকৃত মামলা এবং নিউ মার্কেটে সবুজ আলী হত্যার ঘটনায় নিউ মার্কেট থানায় দায়েরকৃত মামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও এনটিএমসি সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। তদন্তকারী পুলিশ কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে 2 মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাড্ডা থানার শিমুল হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া ভাটারা থানার সোহাগ হত্যা মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সালমান এফ রহমান এবং আনিসুল হক, জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই 2 মামলায় 5 দিন রিমান্ড মঞ্জুর করেন। দীপু মনি তাকে 4 দিনের রিমান্ড পর আজকে তাকে বাড্ডা থানা মামলা নম্বর 4/8/24 তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। আসামা ফিরোজ সাহেব গত 6 বছরে সরকারের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে ছিলেন না, সে রাষ্ট্রের কোনো ধরনের কোনো সুপদস্থ ছিল না, কোনো কাজকর্ম করে নাই। আমরা তার জামিন চেয়েছিলাম, বিজ্ঞ জামিন নামঞ্জুর করছে। তো না, আমরা বলেছি বিজ্ঞ আদালত হচ্ছে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গায় এবং সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে আদালতের জায়গা। ইনভেস্টিগেশন এবং তদন্তে যদি কোনো বেরিয়ে আসে সম্পৃক্ত, তাহলে আমরা বলতে পারবো সে দোষী। তার আগ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না, আমরা আদালতকে এটা বলেছি। এর আগে গত 13 আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। 19 আগস্ট দীপু মনিকে বাড়িধারা থেকে আটক করা হয়। সর্বশেষ সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে বনানী থেকে গতকাল গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে এবারে কৃষি সংবাদ।
বন্যা কবলিত জেলাগুলোর বাজারগুলোতে সবজির সরবরাহ কমে গেছে। নোয়াখালী সহ দুর্গত জেলার কাঁচা বাজার ডুবে যাওয়ায় ক্রেতা বিক্রেতা শূন্য বাজারগুলো। বিক্রি না হয় আড়তে পচে যাচ্ছে অনেক সবজি। বাজারে নতুন সবজি না আসলে সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। টানা বৃষ্টি ও উজানের ঢলে নোয়াখালী পথঘাট ও ঘরবাড়ির পাশাপাশি হাটবাজারও ডুবে গেছে। অন্যান্য জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বাজারে সবজির সরবরাহ বন্ধ হয়েছে। পানির কারণে ক্রেতা না থাকায় বিপাকে বিক্রেতারা। বন্যার পানির কারণে রাস্তাঘাট তলিয়ে গেছে, যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার কারণে সবজি সরবরাহ হচ্ছে না। পানির কারণে সব মাল নষ্ট হয়ে গেছে। এই 5 দিনের মানে 10 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে শুধু গোলাবাড়ি যাতে, শুধু গোলাবাড়ি কাঁচা বাজারে। পর্যাপ্ত বিক্রি না থাকায় বাজারে মজুদ সবজি পচে যাচ্ছে। নামমাত্র মূল্যে বিক্রিত আড়তে ক্রেতা মিলছে না। সবাই কিনছে 40 টাকা, এখন কাস্টমার যদি আসে মনে করেন 30 টাকা বেশি গেলে কাস্টমার প্রত্যেকটা মালে 20 টাকা কম করে বিক্রি করলেও হইতেছে না। নষ্ট হয়ে গেছে, খাইবো কে? মানুষ যান নিয়ে পালাপালি করতেছে, খাইবো কে? ওদিকে সরবরাহ কমে যাওয়ায় বাজারগুলোতে সবজির মজুদ কমে গেছে। আশেপাশে উপজেলা থেকে সীমিত পরিমাণে সবজি আসলেও সেগুলোর দাম চড়া। বন্যার পানির কারণে কি জানি মানুষ লোকজন আসতে পারছে না, আমাদের পাইকার পত্র দোকানদারি করতে পারতেছে না, পাইকার আসতেছে না, মালমাতা ব্যাপারীরা যায় আনতেছে বিভিন্ন দামে, কি জানি 30 টাকার মাল 20 টাকা, 20 টাকার মাল 10 টাকা, এইভাবে কম রেটে বিক্রি করতে হইতেছে। নোয়াখালী নিম্নাঞ্চল ডুবে থাকায় আগামী দিনগুলোতে নিত্যপণ্যের বাজার নিয়ে উদ্বিগ্ন ক্রেতা বিক্রেতা। ভালো সবজি কাঁচা মরিচের দাম বেশি এবং ভালো সবজির ভালো দাম, আর যেটা নর্মাল এটা নর্মাল দাম। আজ তো আমরা মাল বিক্রি করতেছি অল্প টাকা হলেও মানুষ নিতেছে, খাইতেছে। আগামীকাল থেকে মাল পাবে না, 200 টাকা হলেও কেজি পাওয়া যাবে না, সব মাল পচে গেছে। সবজির সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ চান বন্যা কবলিত এলাকার মানুষ। সৈয়দ অদিত, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কুড়িগ্রামে তীব্র নদী ভাঙনে নিঃস্ব হচ্ছেন হাজারো পরিবার। ফসলি জমি, গাছপালা সহ নদীগর্ভে বিলীন হচ্ছে মাথা গোজার শেষ সম্বল বসতভিটাও। মানবেতর জীবন কাটছে ভাঙনের শিকার মানুষের। জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও তা কাজে আসছে না। শ্যামল ভৌমিকের তথ্য ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। প্রতি বর্ষায় প্রলয়ঙ্করী রূপ ধারণ করে উত্তর জনপদের নদী তিস্তা। কখনো বন্যা, আবার কখনো তীব্র ভাঙনে অসহায় হয়ে পড়েন নদী পাড়ের মানুষজন। এবছরও তিস্তার আগ্রাসী ভাঙনে বিলীন হয়েছে উলিপুর উপজেলার সাদুয়া ধামারহাটের শত শত বাড়িঘর। চর বজরায় বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় হুমকিতে হাজারো বাড়িঘর, স্থাপনাসহ বিস্তীর্ণ ফসলি জমি। আমার এই নদী বিলীন করছে সব কিছু, এখন আমি যে থাকবো আশ্রয়টা আমার নাই। নদী ভেঙে 4 ভাঙা দিয়ে আইনো, এত নদীর তো জমা জমি মানে বাড়ি করার মতো বুদ্ধি নেই। এখন ওই সরকার আসি না ডেরা তুলিয়ে আসে। ভাঙনের শিকার পরিবারগুলোর পুনর্বাসনে নেই কোনো উদ্যোগ। এইবারে ভাই 5 বার ভাঙিল, খুব এখন দুঃখ কষ্ট, হ্যাঁ আর কিছু নাই। বাড়ি এখন কড়ি করবো, কড়ি না করবো। কিন্তু আমরা এখন খালি সরকে আশ্রয় নিয়ে আসি, আমরা এটাই করার ভালো করার জন্য আমরা এটাই চাই। ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। আমার হাট এলাকায় ভাঙন আছে, যেখানে আমরা জীববিজ্ঞান ইমার্জেন্সি কাজ করতেছি। এর বাইরে আরও কিছু কার্যক্রম হবে। এছাড়াও আমাদের আরও কিছু এলাকায় কার্যক্রম চলছে। তিস্তা নদীতে রক্ষার্থে আমরা জীববিজ্ঞান কাজ করছি। ভাঙনের সব হারানো পরিবারের সহায়তায় বিত্তবানদের সহযোগিতার আহ্বান তিস্তা পাড়ের মানুষের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।